সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। ঝিনাইদহ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। জ্যামিতি নিয়ে অনেকেই ভয়তে থাকে, অনেকেই জ্যামিতি মুখস্থ করে। তো আসলে জ্যামিতি মুখস্থ করার কিছু নাই। জ্যামিতির বেসিক কিছু যদি জানা যায় তাহলে একদম জ্যামিতির যে উপাদানগুলো আছে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যায়। তো আমরা আজকে 8.1 থেকে 8.4 পর্যন্ত আমি এই 4টা অধ্যায়কে 4টা পর্বে ভাগ করে আমি জ্যামিতিকে কত সহজে আয়ত্তে নিয়ে আসা যায় সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আর এর জন্য 8.1 থেকে 8.4 পর্যন্ত আমি 4টা পর্বে বিভক্ত করে নিব। তো আজকে আমরা প্রথম পর্বের অর্থাৎ 8.1-এর 17 এবং 18 নম্বর উপপাদ্য খুব সহজে কিভাবে আয়ত্তে নিয়ে আসা যায় সেটা আমরা শিখব ইনশাল্লাহ। তো 17 নম্বর উপপাদ্য সেটা বলা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে আমার এখানে বেশ কয়েকটা জিনিস মাথায় নিয়ে আসতে হবে। প্রথম কথা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসভিন্ন কোনো জ্যা। তোমরা জানো যে বৃত্তের ব্যাসও কিন্তু একটা জ্যা এবং ব্যাসটাই হচ্ছে সবচাইতে বৃহত্তম জ্যা। এই কারণে বলা হচ্ছে ব্যাসভিন্ন জ্যা, অর্থাৎ ব্যাস বাদে যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু থাকবে। এই মধ্যবিন্দুর সাথে আমরা কেন্দ্র যদি যোগ করি তাহলে একটা রেখা পাবো। এই যে রেখাটা ওই জ্যায়ের উপরে লম্ব হবে। তো ঠিক আছে, দেখা যাক আমরা এটা কিভাবে প্রমাণ করব। দেখা যাক, আশা করি শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবে। এই হচ্ছে একটা বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তাহলে আমরা দেখলাম যে এই বৃত্তের কেন্দ্রটা কি। এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও। তাহলে বৃত্তের কেন্দ্র আমরা চিনলাম, বৃত্তের কেন্দ্র চিনলাম। এবং বলা হচ্ছে ব্যাস ভিন্ন কোনো জ্যা। তাহলে ব্যাস ভিন্ন আমরা একটা জ্যা আঁকাই। এটা হচ্ছে ব্যাস ভিন্ন জ্যা। ব্যাস হলে অবশ্যই এই জ্যাটা কেন্দ্র দিয়ে যেত। আশা করি শিক্ষার্থী বুঝতে পারছো। ব্যাস হলে এই যে একটা বৃত্ত, এর কেন্দ্র হচ্ছে ও, ব্যাস হলে অবশ্যই এর সেন্টার দিয়ে যাইত। এটা কিন্তু ব্যাস, এবিটা ব্যাস আবার জ্যা, এবি ব্যাস আবার জ্যা, কিন্তু এই এবি ব্যাস না। কিন্তু এই এবিটা হচ্ছে, এবিটা কি শুধুমাত্র জ্যা। আর ব্যাস হতে হলে অবশ্যই কেন্দ্র দিয়ে যেতে হবে। আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। সেই অর্থে এই এবি ব্যাস জ্যা, এই এবি শুধুমাত্র জ্যা। এই কারণেই বলা হচ্ছে ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দু, অর্থাৎ এবি এর মধ্যবিন্দু আমরা বিবেচনা করি। এটা এবি এর মধ্যবিন্দু আমরা বিবেচনা করলাম এম। তাহলে বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোনো জ্যা, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, ব্যাস ভিন্ন জ্যা হচ্ছে এবি। তাহলে এবি এর মধ্যবিন্দু হচ্ছে এম। মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, অর্থাৎ কেন্দ্র এবং এই মধ্যবিন্দু সংযোগ করে দিতে হবে। অর্থাৎ এখানে আমরা সংযোগ করে দিলাম। তাহলে সংযোজক রেখাংশ পেয়ে গেলাম আমরা ও এম, তাই না? সংযোজক রেখাংশ পেয়ে গেলাম আমরা ও এম। কারণ বলা হচ্ছে এই সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব, অর্থাৎ এবি জ্যায়ের উপর লম্ব। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে ও এম লম্ব এবি। আশা করি শিক্ষার্থী প্রশ্নের সাথে চিত্রটা তোমরা বুঝতে পেরেছো। এই উপপাদ্যের প্রশ্ন কিন্তু মূল ফ্যাক্ট, তোমার প্রশ্নটা আগে বুঝতে হবে। প্রশ্ন কি বলছে তারপরেই তোমার উত্তরটা কিন্তু সেইভাবে দিতে হবে। এখন প্রশ্ন চাইছে তোমার নাম কি, তুমি তোমার বাবার নাম দিয়ে দিলে, তাহলে তো হবে না। হবে না। তাহলে এখানে প্রশ্নটা আমাদের আগে বুঝতে হবে, প্রশ্ন অনুযায়ী চিত্র আগাইতে হবে। আমি আবার বলছি, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এই বিটা হচ্ছে ব্যাস ভিন্ন জ্যা। আমি ব্যাস এবং জ্যায়ের মধ্যে পার্থক্যটা দেখালাম। ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে এম, অর্থাৎ এবি জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে এম। মধ্যবিন্দু মানে কি? মাঝখান, অর্থাৎ এম এর দৈর্ঘ্য আর বি এম এর দৈর্ঘ্য কিন্তু সমান। মধ্যবিন্দু, তাহলে কি এম এর দৈর্ঘ্য আর বি এম এর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। এখন এই মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, তার মানে এই কেন্দ্র ও আর মধ্যবিন্দু এম এর সংযোজক রেখাংশ পেয়ে গেলাম আমরা ও এম। এই ও এমটা এ বি এর উপর লম্ব হবে। প্রশ্নের সাথে চিত্রটা কি বোঝা গেছে না? ঠিক আছে, তাহলে আমরা লিখতে পাচ্ছি
যে মনে করি যতটুকু আঁকালাম ঠিক ততটুকু লিখবো আমরা। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস ভিন্ন জ্যা এর মধ্যবিন্দু এম। আর এখানে কিন্তু আমার ও এম যোগ করা লাগতেছে, ও এম যোগ করি। তাহলে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এম। আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। এবার একটুখানি অঙ্কন আছে, অঙ্কনটা কি এই ও এ আর এই ও বি যোগ করি আমরা। ও কমায়ে এবং ও কমা বি যোগ করি। অনেকে যোগ করার সময় কিন্তু এখানে কমা দেয় না, কি দেয়? ও এ যোগ করি। আসলে তো ও এ হচ্ছে একটা রেখা, আর ও ছিল আলাদা, এ ছিল আলাদা, এই কারণে আলাদা বুঝাইতে কিন্তু কমা দেওয়া হয়েছে। এই কারণে ও কমা এ যখন যোগ করা হচ্ছে, যোগ করার পরে আমরা পাচ্ছি ও এ রেখা। আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। তাহলে ও এ আর ও বিটা যোগ করি। এখন আমরা এখানে দুইটা ত্রিভুজ পাইছি, টোটাল ত্রিভুজ আছে যদিও তিনটা, কিন্তু আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব, ও এ এম আর ও বি এম। অর্থাৎ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম দেখাবো। সর্বসম মানে কি? সব সমান, অর্থাৎ বাহু তিনটে সমান, কোণ তিনটেও সমান। অর্থাৎ একটা ত্রিভুজকে নিয়ে আরেকটা ত্রিভুজের উপরে যদি বসানো হয়, তাহলে বাহুর সাথে বাহু মিলে যাবে, কোণের সাথে কোণ মিলে যাবে। অর্থাৎ নিচে যে আরেকটি ত্রিভুজ আছে এটা বোঝা যাবে না। তো আমরা এই দুটা ত্রিভুজ সর্বসম দেখাবো। তাহলে প্রমাণে চলে যাই আমরা। প্রমাণ আমরা কি লিখতে পাচ্ছি? ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম এ কে কে সমান আছে দেখো তো। ও এ সমান ও বি আমরা বলতে পারছি। কেন বলতে পারছি? ও এ আর ও বি কেন সমান? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ কি হয়? সব সমান হয়। একই সাইকেলের টায়ারের স্পোক কিন্তু সব সমান হয়। এই কারণে ও এ আর ও বি কি স্পোক, এই কারণে ও এ আর ও বিটা সমান হয়েছে। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ, এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। সাইড নোট দিয়ে দেবো, সাইড নোট দিয়ে দিই। একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে ও এটা আর ও বিটা কি হয়েছে? সমান হয়েছে। আর এম যেহেতু মধ্যবিন্দু ছিল, ওই যে বলছে ও যে আর মধ্যবিন্দু, এমটা কি ছিল? মধ্যবিন্দু ছিল। অর্থাৎ এম সমান বি এম আমরা বলতে পারি। সাইড নোট দেওয়া যায়, এম এ বি এর মধ্যবিন্দু। এমটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, এমটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। আর ও এমটা কিন্তু, ও এমটা কি দুটো ত্রিভুজের মধ্যেই কিন্তু আছে। অর্থাৎ ও এমটা হচ্ছে সাধারণ বাহু। ও এমটা কি বাহু? সাধারণ বাহু। ও এম দুইটা ত্রিভুজের মধ্যেই আছে। ও এম সমান ও এম, এটা হচ্ছে সাধারণ বাহু। ও এমটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে খেয়াল করো তো শিক্ষার্থী, ও এ সমান ও বি দেখাইছি আমরা, এক নম্বর বাহুর সাথে এক নম্বর বাহু সমান দেখাইছি। এম সমান বি এম দেখাইছি, অর্থাৎ দুই নম্বর বাহুর সাথে দুই নম্বর বাহু সমান দেখাইছি। আর তিন নম্বর বাহু কোনটা থাকতেছে? এই ও এম সমান ও এম থাকতেছে। ও এর সাথে ও বি দেখালাম, এম এর সাথে বি এম দেখালাম, আর ও এম এর সাথে ও এম দেখালাম। তাহলে এখানে তিনটে বাহু কিন্তু পরস্পর সমান হয়ে গেছে। এই কারণে এই ত্রিভুজ দুটো কিন্তু আমরা সর্বসম বলতে পারছি। সর্বসম মানে কি? সব সমান। অর্থাৎ ও এর সাথে ও বি মিলে যাবে। অর্থাৎ এর কানটা ধরে যদি আমি মিলাই উল্টাই দিই, এর সাথে কিন্তু বি মিলে যাবে। ও এ বাহুর সাথে ও বি মিলে যাবে, ও এমটা জায়গায় থাকবে, আর এম বির সাথে এই এমটা মিলে যাবে। বোঝা যাচ্ছে? অর্থাৎ নিচে যে ও এম বি এই ত্রিভুজটা ছিল, এটা কিন্তু আর বোঝা যাবে না, এর অস্তিত্ব কিন্তু আর থাকবে না, নিচে পৃথকভাবে বোঝা যাবে না। আশা করি শিক্ষার্থী বুঝতে পারছো তোমরা। তাহলে আমরা বলতে পারছি অতএব ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও
বি এম। সর্বসম মানে সব সমান, তার মানে এখানে 2 নাম্বার পাবো আর এখানে 3 নাম্বার পাবো, এখানে 2 নাম্বার পাবো এখানে 3 নাম্বার পাবো। 2 আর 3 এর অন্তর্ভুক্ত কোণ কোনটা? এটা না, এম কোণ, অর্থাৎ ও এম এ। এখানেও 2 আর 3 নাম্বার পাওয়ার অন্তর্ভুক্ত কোণ এটা, ও এম বি। তাহলে আমরা বলতে পারছি অতএব কোণ ও এম এ সমান কোণ ও এম বি। আর খেয়াল করো তো, আমি এটা আলাদা করে ফেলি, এটা আলাদা করি, এটা একটা গেল, এইটা একটা গেল, এখানেও এটা এম, এটা এ, এটাও, এটা এম, এটা বি। তাহলে এখানে ও এম এ অর্থাৎ এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হয়েছে। কেন সমান হয়েছে সেটা বললাম, এটা হচ্ছে 3 নাম্বার বাহু ছিল, এটা 2 নাম্বার বাহু, এটাও 3 নাম্বার বাহু, এটাও 2 নাম্বার বাহু, অর্থাৎ 2 আর 3 নাম্বারের অন্তর্গত কোণ এটা। এই ত্রিভুজের ক্ষেত্রে 2 আর 3 নাম্বারের অন্তর্গত কোণ হচ্ছে এটা, এই কারণে এই কোণটা আর এই কোণটা সমান হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ও এম এ আর ও এম বি এটা কিন্তু রৈখিক যুগল কোণ। কি কোণ? রৈখিক যুগল কোণ। যুগল মানে কি? যুগল মানে জোড়, যুগল মানে জোড়, জোড়া, অর্থাৎ একই রেখার উপরে কিন্তু এটা জোড়া কোণ আছে। তার মানে এইটা, এইটা আর এইটা এরা কিন্তু যুগল কোণ। আর যুগল কোণ তোমরা জানো যে যুগল কোণের পরিমাণ অর্থাৎ সমষ্টি সাধারণত 2 সমকোণ হয়। কয় সমকোণ হয়? 2 সমকোণ হয়। এখানে কিন্তু এই ও এম এ আর ও এম বি অর্থাৎ এই কোণ আর এই কোণ এরা দুইজন মিলে কি হবে? 2 সমকোণ হবে। এখন যেহেতু ও এম এ আর ও এম বি এরা দুইজন পরস্পর সমান, তাহলে এক একজনের ভাগে কত সমকোণ করে পড়ছে? কত সমকোণ করে পড়ছে? এক একজনের ভাগে 1 সমকোণ করে পড়ছে। তাহলে আমরা বলতে পারি কিন্তু এরা কি কোণ? কিন্তু এরা রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ কি? সমান। এদের পরিমাণ যেহেতু সমান হয়ে গেছে সেহেতু আমরা বলতে পারছি কোণ ও এম এ সমান কোণ ও এম বি সমান 1 সমকোণ। আর 1 সমকোণ হওয়ার কারণেই ওই এমটা কার উপর লম্ব? এ বি এর উপর লম্ব, এম লম্ব এ বি, এটাই প্রমাণিত। আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। আমরা এরপরের যে উপপাদ্যটা আছে অর্থাৎ 18 নম্বর যে উপপাদ্যটা আছে, 18 নম্বর উপপাদ্যে আমরা চলে যাব। এটা ক্লিয়ার হয়ে গেছে আমার মনে হয়, আশা করি। তো 18 নম্বর যে উপপাদ্যটা আছে বুঝে দিলাম। 18 নম্বর যে উপপাদ্যটা আছে সেটা আমরা একটু দেখব। তো কি শিক্ষার্থী, জ্যামিতি অনেক মজার, অনেক মজার যদি বুঝে বুঝে করা যায়। আর না বুঝে করে যদি মুখস্থ করা হয় তাহলে তুমি পরীক্ষার হলে কিন্তু ডেলিভারি দিতে পারবে না। পরীক্ষার হলে যে যদি তুমি মুখস্থ করে যাও তাহলে কিন্তু কিছু দূর আগানোর পরে আর মনে থাকবে না। আমরা 18 নম্বর যেটা বলতেছি সেটা হচ্ছে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে এই প্রশ্নটাও কিন্তু আমাদের বুঝতে হবে। বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে এখানে 3টা জিনিস আসতেছে। এই প্রশ্নের ভিতরে কয়টা জিনিস আসতেছে? 3টা জিনিস আসতেছে। একটা বলা হচ্ছে বৃত্তের সকল সমান যায়, অর্থাৎ একটা বৃত্তের সকল কি যায়? সমান যায়, অর্থাৎ যে জ্যাগুলো আমরা নেব সেই জ্যাগুলো অবশ্যই কি হতে হবে? সমান হতে হবে। এটা একটা। আর কেন্দ্র থেকে অর্থাৎ বৃত্তের একটা কেন্দ্র থাকে, এটা একটা। আর সমদূরবর্তী, সমদূরবর্তী মানে কি? সমান দূরে অবস্থিত। সম মানে কি? সমান, আর দূরবর্তী মানে দূরে। তাহলে বলা হচ্ছে 3টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে একই বৃত্তের সকল সমান জ্যা, সকল সমান জ্যা অর্থাৎ যে সমস্ত জ্যাগুলো সেগুলো একটা ছোট একটা বড় হইলে হবে না। জ্যাগুলো কি হতে হবে? সমান হতে হবে। জ্যা কেন্দ্র থেকে দূরে থাকবে। তাহলে আমরা দেখা যাক ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আমরা নিই। এর কেন্দ্র হচ্ছে ও, এর কেন্দ্রটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটা জ্যা আর সিডি একটা জ্যা, এ বি আর সিডি। এখানে কিন্তু একটা কথা আছে কি, সেটা হচ্ছে এ বি জ্যার দৈর্ঘ্য আর সিডির দৈর্ঘ্য কিন্তু সমান। প্রশ্ন তাই বলছে না বৃত্তের সকল সমান জ্যা,
তার মানে এ বির জ্যা আর সি ডির জ্যা কি হবে? পরস্পর সমান হবে, সমান জ্যা। কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে, ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এ বি, একটু সরিয়ে লেখে এই পাশে, যেহেতু শর্ট হয়ে যাচ্ছে, অনেক একটু বড় তো, সরিয়ে লিখি। ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এ বি ও সি ডি দুটি সমান জ্যা, অর্থাৎ এ বি সমান সিডি, অর্থাৎ এই বির দৈর্ঘ্য আর এই সিডি দৈর্ঘ্য কি হবে? সমান হবে। যদিও যে আমার সিডি কিন্তু একটু বড় দেখা যাচ্ছে, আমি তো হাতে আঁকছি তো এই কারণে। তো এই বির জ্যা আর সিডির জ্যা কি হবে? পরস্পর সমান। এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে, এটাকে আমি ইচ্ছা করে লিখছি নাকি আমার মন মতো লিখছি? না, এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে। এই বির জ্যা আর সিডি জ্যা পরস্পর সমান। এখন আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে ও থেকে এবি ও সিডি জ্যা দুটি সমদূরবর্তী, অর্থাৎ এই ও থেকে সিডির দূরত্ব যা হবে, ও থেকে এবির দূরত্বটাও তাই হবে। ও থেকে সিডির দূরত্ব যদি 5 মিটার হয়, ও থেকে এবির দূরত্বটাও 5 মিটার হবে, কম বা বেশি হবে না। এখন এখানে একটু অঙ্কন আছে, অঙ্কনটা কি? কেন্দ্র ও থেকে এ বি আর সি ডি এর উপর লম্ব আঁকাইতে হবে। কি আঁকাইতে হবে? লম্ব আঁকাইতে হবে। তাহলে কেন্দ্র ও থেকে আমরা এর উপর একটা লম্ব আঁকাই দিলাম, ওই লম্ব আঁকালাম, আর এইটার উপর একটা লম্ব আঁকাই দিলাম, ও এফ। কি করলাম? কেন্দ্র ও থেকে এ বি ও সি ডি এর উপর যথাক্রমে ওই ও ওয়েভ লম্ব আঁকি। যথাক্রমে শব্দটা কেন ব্যবহার করলাম? যথাক্রমে কেন ব্যবহার করলাম? কারণ এ বির উপর আমরা ওই লম্ব আঁকছি, আর সিডির উপর ওয়েভ লম্ব আঁকছি, এই কারণে যথাক্রমে শব্দটা ব্যবহার করছি আমরা। আর এই ও এ আর এই ও সিটা যোগ করে দিলাম, ও কমা এ এবং ও কমা সি যোগ করি। আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। আমি আবার প্রশ্নটা রিভিউ দিই, সেটা হচ্ছে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ এই যে বৃত্ত ও কেন্দ্রবিষ্ট, আমি একটা বৃত্ত নিয়েছি, বৃত্তের দুইটা সমান যা নিছি, কি সেই যা দুটো কি? এ বি আর সিডি। এ বি আর সিডি এই দুটা যা হচ্ছে সমান। এখন আমাদের প্রমাণ করতে হবে কি? এই ও থেকে এ বির দূরত্ব যা, ও থেকে সিডির দূরত্বটাও তাই হবে। কারণ অঙ্কনে যে আমরা কি করলাম, অঙ্কনে যে যেটা করছি সেটা হচ্ছে ও থেকে এ বির উপরে ওই লম্ব আঁকিছি, আর ও থেকে সিডির উপরে ওএফ লম্ব আঁকিছি, আর ও এ আর ও সি যোগ করে দিয়েছি। আর এখানে ত্রিভুজ কয়টা হয়েছে দেখো তো? ত্রিভুজ হয়েছে দুইটা। কয়টা ত্রিভুজ হয়েছে? দুইটা। একটা ও এ ই আর একটা ও সি এফ। এই দুটা ত্রিভুজ আমরা সর্বসম দেখাবো একটু পরে। তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রমাণে চলে যাই। আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর উপরে যদি লম্ব আঁকা হয়, ওই লম্বটা জ্যাকে সমান দুই খণ্ডে ভাগ করে ফেলে। আমি আবার বলছি, বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যা এর উপর যদি লম্ব আঁকা হয়, বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যা এর উপর যদি লম্ব আঁকা হয়, ওই লম্ব জ্যাটিকে সমান দুই খণ্ডে খণ্ডিত করে দেয়। তার মানে এখানে কি? ও থেকে এ বি এর উপর ওই লম্ব আঁকা হয়েছে না? তাহলে ওই লম্বটা কি করবে? এ বি জ্যাকে সমান দুই খণ্ডে ভাগ করে ফেলবে, অর্থাৎ এই দৈর্ঘ্য আর বির দৈর্ঘ্য কি হবে? সমান হবে। একইভাবে এই ওয়েভ যেহেতু সিডির উপর লম্ব, তাহলে সিএফ এর দৈর্ঘ্য আর ডিএফ এর দৈর্ঘ্য কি হবে? পরস্পর সমান হবে। তাহলে আমরা জানি, এটা লিখে দিয়া, আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এখন যেহেতু
যেহেতু কি হয়েছে ওইটা লম্ব এবি, আমরা অঙ্কনে কিন্তু এটা করছি, অঙ্কনে কি করছি ও থেকে এবি এর উপরে ওই লম্ব আছে না, তাহলে ওই লম্ব এবি, সেহেতু কি হচ্ছে এই জায়গায় ওই লম্ব যেহেতু এবি, সেহেতু এই সমান বি, তার মানে এইটা কি টোটাল এবির অর্ধেক, এই দৈর্ঘ্যটা কার অর্ধেক, টোটাল এবির অর্ধেক। আমরা কিন্তু শুধু এটা বললাম না, চিত্রের দিকে তাকাইতে হবে, পড়তে হবে, চিত্রের দিকে তাকাইতে হবে আর পড়তে হবে আবার। এবং ওয়েবটা কার উপর লম্ব, ওয়েবটা লম্ব হচ্ছে সিডির উপর, তাই না? সেহেতু আমরা কি বলতে পারছি, ওয়েবটা সিডির উপর যেহেতু লম্ব, সেহেতু আমরা বলতে পারছি সিএফ এর দৈর্ঘ্য আর ডিএফ এর দৈর্ঘ্য সমান। তার মানে সিএফটা টোটাল সিডির অর্ধেক, টোটাল সিডির অর্ধেক, হাফ সিডি। কি শিক্ষার্থী বোঝা যাচ্ছে না? এখন আমরা এই ত্রিভুজ দুটোর সর্বসম দেখাবো, দেখা যাক কি হয়। ত্রিভুজ একটু পরে যাই, আমাদের দেওয়া আছে কি এবি সমান সিডি দেওয়া আছে না, এবি সমান সিডি দেওয়া আছে, এবি সমান সিডি এটা দেওয়া আছে, এবি সমান সিডি, উভয় পক্ষে হাফ দিয়ে গুণ দিয়ে দিই, আমরা হাফ দিয়ে গুণ দিয়ে দিই, হাফ এবি সমান হাফ সিডি। খেয়াল করো শিক্ষার্থী, এবি সমান সিডি কিন্তু দেওয়া আছে আমাদের, এই যে বলেছে সমান যা, তার মানে এবি যা আর সিডি যা কি পরস্পর সমান। এখন আমরা কি করলাম, উভয় পক্ষে হাফ দিয়ে গুণ দিয়ে দিলাম। কেন হাফ দিয়ে গুণ দিলাম, কারণ এখানে হাফ এবির মানটা হচ্ছে এই, হাফ সিডির মানটা হচ্ছে সিএফ, এই কারণে। তাহলে হাফ এবির পরিবর্তে আমরা কি বসাতে পারছি, হাফ এবির পরিবর্তে আমরা বসাতে পারছি এই, আর হাফ সিডির পরিবর্তে আমরা বসাতে পারছি সিএফ। এখন আমরা এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করি। এখন ত্রিভুজ এইও ও ত্রিভুজ সিএফ ও এ কে সমান আছে আমরা দেখি, এই ও এ আর ও সি কিন্তু সমান, একই বৃত্তের ব্যাসার্ধ কি হয় পরস্পর সমান হয়, একই বৃত্তের ব্যাসার্ধ পরস্পর কি হয় সমান হয়। যেমন একই সাইকেলের টায়ারের স্পোকগুলো পরস্পর সমান হয়, অর্থাৎ ও এ সমান কি ও সি। আর যেহেতু লম্ব আঁকায় ছিল, তাহলে কি এই কোণটা আর এই কোণটা কি বলতো, লম্ব আঁকাইলে কি হয় ওইখানে এক সমকোণ হয়। তার মানে আমরা বলতে পারছি কোণ ও ই এ সমান কোণ ও এফ সি, যেটা কোণ হয় সেটা কিন্তু মাঝখানে নিতে হয়। আমি ও ই এ এটারে কিন্তু আমরা এ ই ও বলতে পারি, ইটা মাঝখানে থাকলেই কিন্তু হবে, যেটা কোণ সেটা মাঝখানে থাকলেই হবে। আর এখানে আমরা এই সমান সিএফ দেখালাম, এই সমান কি দেখাইছি, অর্থাৎ এই বাহু সমান দেখাইছি, এই কোণ সমান দেখালাম, আর এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান। এখানে যে দেখালাম এই সমান সিএফ, এই সমান কি সিএফ, তাহলে আমরা এই বাহু আর এই বাহু সমান দেখাইছি আর একটা কোণ সমান দেখাইছি, হ্যাঁ। তাহলে দুটো বাহু আর একটা কোণ সমান দেখাইলেই আমরা বলতে পারছি ত্রিভুজ দুটা সর্বসম। যে কোনো তিনটা কন্ডিশন পূরণ করলেই কিন্তু আমরা ত্রিভুজ দুটা সর্বসম বলতে পারি। তিনটা কন্ডিশন কি হতে পারে, দুটো বাহু একটা কোণ হতে পারে, দুটো কোণ একটা বাহু হতে পারে, আবার তিনটা কোণই হতে পারে, আবার তিনটা বাহু হতে পারে। অর্থাৎ যে কোনো তিনটা শর্ত যদি ফিল আপ করে তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে এখানে আমরা বলতে পারছি ত্রিভুজ দুটা সর্বসম, অতএব ত্রিভুজ এইও সর্বসম ত্রিভুজ সিএফ ও। সর্বসম মানে কি সব সমান, সর্বসম মানে সব সমান, বাহু তিনটেও সমান, কোণ তিনটেও সমান। তাহলে এখানে আমরা 3 নম্বর বাহু কোনটা বাদ থাকছে, এই ত্রিভুজের ও এ ও সি সমান দেখালাম, এই আর সি এফ সমান দেখলাম, তাহলে 3 নম্বর বাহু কোণ দুটা থাকছে, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও এফ। তাহলে অতএব বলতে পারছি আমরা ওই সমান ও এফ, ওই সমান ও এফ বলতে পারছি। এখন খেয়াল করো তো শিক্ষার্থী, এই ওইটা কি কেন্দ্র থেকে এ বি এর দূরত্ব না, ওয়েভটা কি, ওয়েভটা কি ও থেকে, অর্থাৎ কেন্দ্র ও সেন্টার ও ও থেকে সিডি এর কিন্তু দূরত্ব সাধারণত লম্বভাবে মাপতে হয়, পাকা করলে মাপলে কি হবে দূরত্বটা বেড়ে যাবে।
যেহেতু ও থেকে এ বি এর উপরে লম্ব আঁকা হয়েছে ওই, তার মানে ও থেকে এ বি এর দূরত্বটাই হচ্ছে ওই। আবার ও থেকে সিডির উপর লম্ব আঁকা হয়েছে কি ওয়েভ, এই কারণে ও থেকে সিডি এর দূরত্বটা হচ্ছে ওয়েভ। কিন্তু ওই আর ওয়েভ কি যথাক্রমে এ বি আর সিডি এর দূরত্ব নির্দেশ করে। তাহলে এইখান থেকে আমরা এই কর্নারে চলে আসলাম, জায়গা যেহেতু নাই নিচে কি করা যাবে আর। কিন্তু ওই ও ওয়েভ যথাক্রমে কেন্দ্র ও থেকে এবি ও সিডি এর দূরত্ব নির্দেশ করে। তাহলে আমরা বলতে পারছি সমান যে এক কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। অতএব অতএব কি ও থেকে এবি ও সিডি জায়গায় দূরত্ব সমান সমান। তো আশা করি শিক্ষার্থী তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে 4টি ধারাবাহিক পর্বের প্রথম পর্ব শেষ হলো। সবাইকে দ্বিতীয় পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।